রবি অরণিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। হঠাৎ অরণি খেয়াল করলো ওই দুইজন লোককেও সে দেখছে না। অরণি চারপাশে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু না, তারা নেই। রবি অরণির চারপাশে তাকানো দেখে বলল, কি খুঁজতেছো? ওই লোকগুলো কোথায়? তারা আছে, তবে তুমি তাদের আর চিনবে না। অরণি চুপচাপ বসে আছে। রবি জিসাদের ফোনটা বের করে অরণির দিকে সাব্বিরের ছবিটা দিল। রবি না জানার ভান করে বলল, এই লোকটাকে? এটা সে যে আর কে এর কম্পিউটার হ্যাক করতে বলেছে। চিন্তা করে দেখো কত খারাপ তারা। তুমি কে? রবি এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমতামতা করে বলল, বাদ দাও না, আমি কে সেটা তোমার জানতে হবে না। না, আগে তুমি নিজের পরিচয় দেবে, তাহলে আমার সাথে কথা বলবে। আর না হলে আজ থেকে তুমি আমার সাথে কথা বলবে না। আমি এতটুকু বলতে পারি, তোমার ভালোবাসার মানুষ আমি। এখন এর থেকে বড় কোনো পরিচয় আমি তোমাকে দিতে পারবো না। যদি তুমি নিজের পরিচয় না দাও তাহলে আমার সাথে কথা বলবে না। আমি আমার পরিচয় দিতে পারবো না, তবে এটা বলতে পারি আমি তোমার মতো একটা ছোট্ট একজন হ্যাকার। কি? তুমিও হ্যাকার? আস্তে কথা বলো, পাশে মানুষ শুনবে। সরি। আমিও ছোট্ট একজন হ্যাকার, তবে তোমার মতো এক্সপার্ট নয়। তাহলে এই লোকগুলো কারা ছিল? ওরা পুলিশ ছিল। আমি মাঝে মাঝে সরকারের হয়ে হ্যাকিং করি, তাই সরকারের পক্ষে হতে দুইজন আমাদের সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে। আর বেশি কিছু জিজ্ঞেস করো না প্লিজ। অরণি চুপ হয়ে গেল। যদিও রেস্টুরেন্টে বসেছিল, তেমন কিছু খাওয়া হয়নি তাদের। তাও রবি একটা পানির বোতল নিল। অরণিকে নিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে, একজন ওয়েটার রবির থেকে বিল চাইলো। রবি সামনে তাকাতেই আর একটা ওয়েটার এসে বলল, বিল আগে দেয়া হয়ে গেছে। রবি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। রবি আর অরণি যখন বসেছিল, তখন রবির একটা লোক এসে বলেছে রবির থেকে বিল না চাইতে আর তাকে ডিস্টার্ব না করতে। ডেবিট কার্ড ম্যানেজারকে দিল। রবি যা খায় তার দ্বিগুণ বিল নিতে বলল, কিন্তু রবিকে পানি দেওয়া ওয়েটার তা জানতো না, তাই সে রবির কাছে বিল চাইতে গেল। ম্যানেজারও কিছুটা অবাক হলো ডেবিট কার্ড দেখে। সবাই ক্রেডিট কার্ড দিয়ে বিল দেয়, নগদ টাকা, কিন্তু রবির মতো খ্যাত টাইপের একটা ছেলের জন্য কেউ ডেবিট কার্ড দিচ্ছে, তাও ম্যানেজারের মাথায় উপর দিয়ে গেল। রবি আর অরণি একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে রবি অরণিকে বাসায় পৌঁছে দিয়ে এলো। অরণির বাসায় না গিয়ে রবি বাইরে থেকে চলে এলো। নিজের বাসায় এসে কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। হ্যাপি এখন নেই, নয়তো সে দরজা খুলে দিত। হ্যাপি পাশের বাসায় গেছে। রবিকে দেখে আপু বলল, কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি ভালো লাগছে না, তাই চলে এলাম। ঠিক আছিস তো? এমনি চলে আসছি। ওকে। রবি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসে পড়ল। রবি আর অরণির সাথে একটু আগে ঘটে যাওয়ার কথাগুলো রাশেদের সাথে শেয়ার করা দরকার। রবি রাশেদকে ফোন দিয়ে সবকিছু বলল আর কম্পিউটার থেকে সবকিছুর ছবি রাশেদকে সেন্ড করলো। সেগুলো সাব্বির আর তার লোকের। জিসাদের ফোনে এই ছবিগুলো পেয়েছে রবি। রাশেদের সাথে কথা শেষ করে রবি শুয়ে পড়ল। কিছু কথা ভাবতে ভাবতেই মনে পড়লো আজ রেস্টুরেন্টে অরণির সাথে সব মিথ্যে কথা বলেছে সে। নিজে থেকে একটু খারাপ লাগছিল, কিন্তু তাদের লাইফের তো কোনো কিছু বলা উচিত নয়। রবি মাথায় হাত দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। একটু পর রুমে হ্যাপি আসলো। দরজার বাইরে থেকে ভেতরে আসার পারমিশন চাইলো। রবি ভেতরে আসতে বলল। হ্যাপি গিয়ে রবির মাথায় হাত দিয়ে দেখছে জ্বর আসছে নাকি। এসব দেখে রবির হাসি পেল। এই পিচ্ছি করে কি? রে কি দেখছিস সেভাবে? তোমার আবার জ্বর আসে নাই তো? অসময় চলে আসছো, তাও শুয়ে আছো, ভাবছি জ্বর আসছে। হ্যাঁ, তেমন কিছু না, এমনি চলে আসছি। মানে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য চলে আসছো? তা না, এমনি ভালো লাগছে না তাই চলে আসলাম। তো ঘুরতে যাবে না? হ্যাঁ, যে না, কাল যাব। আজই তো যাওয়ার কথা। আজ একটু কাজ আছে, কাল যাব। আচ্ছা, আর শোনো, আমার সাথে আমার ফ্রেন্ড একটা যাবে। ওকে। হ্যাপি চলে গেল। রবি আগের মতোই শুয়েছিল। কখন যে চোখ লেগে গেল বুঝতে পারলো না। 3টার দিকে হ্যাপি এসে রবির ঘুম ভাঙলো। রবি উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে কম্পিউটারের সামনে গিয়ে বসলো। সাইবার সিস্টেমগুলোতে আবারও হামলা হয়েছে। যদিও এটা নিয়ে কোনো নিউজ হয়নি, তাও সাইবার টিম তো আর চুপ করে বসে থাকবে না। তারাও নিজেদের মতো চেষ্টা করছে তাদের সবকিছু ফিরিয়ে নিতে। তারা চাইলেও হ্যাকারের সাথে কন্ট্রাক্ট করতে পারছে না। যদি পারতো তাহলে হ্যাকারকে টাকা দিয়ে তাদের সব ফিরিয়ে নিত, কিন্তু এমনভাবে হ্যাকিং করলো কেউ কোনো ক্লুও পেল না।
রবি সাব্বিরের ফোনের লোকেশন চেক করছে। এতক্ষণে নিশ্চিত সাব্বির জেনে গেছে তার ডান হাত জিসান আর নেই, আর না আছে তার কোটি টাকার মাদকদ্রব্য। রবি সাব্বিরকে কি বলছে সেসব শুনতে চাইল, তাই রবি কম্পিউটার দিয়ে সাব্বিরের ফোনে ভাইরাস ঢুকিয়ে দিল। এই ভাইরাস নিজে থেকে একটা সফটওয়্যার ইনস্টল করলো। রবির কানে হেডফোন গুঁজে নিল। সাব্বির কি বলছে সব রবির কানে আসছে। সে প্রায় পাগল হয়ে গেছে। এদিকে তার কোটি টাকার মাদক পুড়ে গেছে, আবার তার বিশ্বস্ত লোকগুলোও মারা গেছে। অপরদিকে হ্যাকারদের দেওয়া কাজটিও আর তারা ঠিক মতো করতে পারেনি, আর তাদের কাজের জন্য দেওয়া টাকাগুলোও ফিরে পাবে না। শেষে তার জীবন শেষ করতে চাওয়া মানুষটাকেও সে কিছু করতে পারছে না। রবি তার কথাগুলো শুনে মুচকি হাসছে। আজ রাতটাই সাব্বিরের শেষ রাত হবে। সাব্বির এখনো কত কিছু করতে যাচ্ছে, অথচ তার এত কিছু করার একটু সময় নেই। রবি কম্পিউটার ছেড়ে উঠে গেল। খাতা আর কলম নিয়ে সাব্বিরকে নিয়ে কিছু প্ল্যান বানিয়ে ফেললো। যদিও রবি জানে সাব্বিরের আশেপাশে দু একজন থাকবে, তাই প্ল্যানটা রবি সবার কথা মাথায় রেখে করলো। রবি সব কাজ প্রায় রাতের দিকে করে, তাই সাব্বিরের কাজটাও রাতে করতে অপেক্ষা করছে। এমনিতেও তো এই সময় সাব্বির খুব চিন্তায় আছে। বলা যায় তার মাথা ঠিক মতো কাজ করছে না, আর এই সময়টা কাজে লাগানোর বেস্ট। রবি পুরো প্ল্যান করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল। ছাদে যাওয়ার আগে হ্যাপিকে বলেছে এক কাপ কফি দিতে। রবি ছাদে গিয়ে ডুবন্ত সূর্যটাকে দেখতে লাগলো। একটু পর হ্যাপি কফি নিয়ে ছাদে গেল। রবি কফিতে চুমুক দিচ্ছে, আর সাব্বির কিভাবে বেঁচে গেল তা ভাবছে। দীর্ঘ সময় পর রবি ছাদ থেকে নিচে চলে এলো। হ্যাপি নিজের রুমে গিয়ে পড়তে বসলো। রবির তর সইছে না। সাব্বিরের মুখোমুখি হতে খুব ইচ্ছে করছে তার। রাতও তেমন হয়নি, কেবল 9টা হতেই রবি নিজের যাবতীয় জিনিস নিয়ে রেডি হয়ে গেল। রবি এখন আগের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। নিজের মাস্ক, আলাদা পোশাক, জুতা সব কিছু খুব স্পেশালগুলো পরে নিল। রাশিদকে ফোন দিয়ে রবির বের হওয়ার কথা বলল, আর সাব্বিরের লোকেশনও দিয়ে দিল। রবি এগিয়ে চলল নিজের প্রিয় সুপার পাওয়ারের বাইকটা নিয়ে। রবির বাইকটা বেশ অদ্ভুত। রবি নিজের কারসাজি দিয়ে এই বাইকটা তৈরি করেছে। রবির এই বাইকটা কোনো প্রধানমন্ত্রীর থেকেও কম নয়, তাদের থেকেও বরং বেশি সুরক্ষিত। এই বাইকের বিশেষ কিছু গুণ আছে। এই বাইকে লাগানো আছে 4টা পিস্তল, যেগুলো নিজে থেকে ফায়ার করে। কেউ যদি বাইকের দিকে শুট করে, বাইকটা নিজে থেকে হাওয়ায় মিলিয়ে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে। আর কেউ বাইকের দিকে শুট করলে বাইক নিজে থেকে রবিকে ঘিরে একটা আস্তরণ সৃষ্টি করবে, যেটা ভেদ করা কোনো বুলেটের পক্ষে পসিবল না। আর বাইকে 2টো ক্যামেরাও লাগানো আছে। রবি লোকেশন বলে দিলে বাইক নিজে থেকে চলে যাবে। এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম কম। বাইকের আরো বিশেষ গুণ হলো সাগর বা পানি থেকে আকাশ পথে সমান তালে চড়তে পারে। এক কথায় এই বাইকটা পৃথিবীর সবচেয়ে পাওয়ার গাড়ি। জলপথ, আকাশপথ, স্থলপথ সে সমানভাবে চলতে পারে। নিজে থেকে গন্তব্যে যেতে পারে, প্রয়োজন অনুযায়ী নিজে থেকে কন্ট্রোল করতে পারে। এমনকি বাইকে বসে রবি অজ্ঞান হলেও এই বাইকে থাকা ছোট্ট কম্পিউটার নিজে থেকে রবির সমস্যা দেখে সমাধান করতে পারবে। নিজের থেকে শত্রুর লোকেশন বের করে শুট করতে পারবে। এইটাই রবির বানানো সুপার পাওয়ার বাইক। রবি এটা নিয়ে দ্রুত গতিতে সাব্বিরের বাসায় পৌঁছে গেল। রাস্তার এক পাশে বাইকটাকে রেখে রবি বাইকটাকে একটা নির্দেশ দিল। সাথে সাথে বাইকটা অদৃশ্য হয়ে গেল। বাইকের সাথে রবির ফোন, কম্পিউটার আর সার্ভার, পুরো সিকিউরিটি সিস্টেম সহ সবকিছু কানেক্ট করা। তাই রবি বলতে না বলতেই বাইক কাজগুলো করে ফেলে। বাইকটা অদ্ভুতভাবে অদৃশ্য হতেই রবি সাব্বিরের বাসার চারপাশ ঘুরে দেখলো। তার বাসাটা 2 তলা। রবি নিজের ফোনের স্ক্রিনে সাব্বিরের লোকেশন দেখে সে 2 তলায় আছে। পুরো বাসা এখনো আলো জ্বলছে, তাই রবি অপেক্ষা করছে কখন আলো নিভে যাবে। রবির তো বেশি তর্স হয়েছে না, তাই রবি কারেন্টের মূল তার কেটে দিল। সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে গেল। রবি একসাথে 2টা তার কেটে দিয়েছে। সাব্বিরের বাসার লাইনের বিদ্যুৎ ছাড়াও যে অন্য বিদ্যুৎ আছে তাও রবি আগে থেকেই জানতো, তাই তো 2টা তার একসাথে কেটে দিল। চারপাশ অন্ধকার হয়ে গেল। রবি গেটে 2জন দারোয়ান দেখলো, তারা গেট থেকে সরছেই না। কোনো উপায় না পেয়ে রবি পেছন থেকে দেওয়াল টপকে সাব্বিরের রুমের জানলা দিয়ে ছাদে চলে গেল। চাইলেও জানলা দিয়ে ঢোকা যাবে না, তাই রবি সোজা ছাদ থেকে সাব্বিরের রুমের সামনে এলো। দরজা আগে থেকেই খোলা ছিল, তাই কোনো সমস্যা ছাড়াই রবি রুমে ঢুকে গেল। চারপাশ অন্ধকার হলেও একটু একটু দেখা যাচ্ছে কম্পিউটারের সামনে সাব্বির বসে আছে। রবি সোজা সাব্বিরের মুখে একটা স্প্রে করে দিল, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। রবি তাকে ধরে
সোজা একটা ইঞ্জেকশন পুশ করে দিল। এখানে বেশি সময় থাকা যাবে না, তাই রবি সাব্বিরকে নিজের কাঁধে নিয়ে ছাদ থেকে আবারও নিচে চলে এলো। বলা যায় সাব্বিরকে কিডন্যাপ করেছে। চাইলে সেখানেই তাকে মেরে দিতে পারত, কিন্তু রবি তা করেনি। না করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো সে কিভাবে বেঁচে গেল তা জানতে হবে। সাব্বিরকে নিয়ে রাস্তায় এসে রবি নিজের ফোন বের করে অদৃশ্য বাইকটা আবারও দৃশ্যমান করলো। সাব্বিরকে নিয়ে বাইকে করে রবি চলে গেল একটা বেশ পুরনো গোডাউনে, যেখানে একটা সাধারণ মানুষ যেতে ভয় পাবে। সেখানে রবি নির্ভয়ে চলে গেল, সাব্বিরকে একটা চেয়ারের সাথে বেঁধে নিল। একটু পর রাশেদ সেখানে এলো। রবি সাব্বিরকে নিয়ে এখানে আসবে তা রাশেদ আগে থেকেই জানতো, তাই রাশেদ এসেছে। রবি ইশারা করতেই রাশেদ সাব্বিরের মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরালো। সাব্বির চোখ খুলে আর কে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। রবি এত সময় নষ্ট করতে চায়নি, তাই সোজা কারেন্টের শক দিল সাব্বিরকে। একটু পর সাব্বির স্বাভাবিক হতেই রবি একটা চেয়ার নিয়ে তার কিছুটা কাছে গিয়ে বসলো আর বলল, আমি যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবি, নয়তো তোর অবস্থা বেশ খারাপ হবে। প্রথমে সাব্বির বলতে চায়নি, তাই রবি তার 2 হাতে চাকু দিয়ে কেটে মরিচের গুঁড়া লাগিয়ে দিল। মুখে প্লাস্টারটা লাগিয়ে দিল যাতে চিৎকার শুনে রবির সমস্যা না হয়। বেশ কিছু সময় পর সাব্বিরের চিৎকার কমলে রবি এক টানে তার মুখ থেকে প্লাস্টার খুলে নেয়। তারপর জিজ্ঞেস করে, সেই দিন তুই কিভাবে বেঁচে গেলি? সেদিন জয়ার বোনকে কিডন্যাপ করার পর তুই আমাদের ড্রাই আইস বোম দিয়ে মারতে চাইলি, আর আমি সেখানে থাকা আমার লোকগুলোকে বলেছি যদি তারা আমাকে বাঁচায় তাদের পরিবারের সব দায়িত্ব আমি নেব। টাকা পয়সা কোনো কিছুর অভাব তাদের হবে না। তারা আমার কথায় রাজি হয়ে যায়। আমাকে তারা চারপাশে ঘিরে ধরে। সবার পা খোলা ছিল, তাই আমাকে তারা ঘিরে রাখতে পারছে। ড্রাই আইস বোম ফেটে যাওয়ার পর আমার লোকগুলোর গায়ে বোতলের কাঁচ, পেরেক এসব তাদের শরীর ছিন্ন ভিন্ন করে দেয়, আর আমি বেঁচে যাই। আমি তাদের দেওয়া কথা রেখেছি। তাদের পরিবারের কেউ টাকার অভাবে নেই। কথাগুলো বলে সাব্বির থেমে গেল। রবি তাকে আবারও বলল, তারা ভুল পথে টাকা কামাচ্ছে, সবার জন্য দায়ী তুই। আজ তুই এখানে শেষ। সাহস থাকলে আমায় বাসায় মারতি, এখানে নিয়ে এলি কেন? তুই ভালোই জানিস আমার সাহসের ব্যাপার। রবি আর তার সাথে কথা বলে সময় নষ্ট করতে চায়নি। এবার আগের মতো আর ভুল করতেও চায়নি। আগের বার বেঁচে গিয়ে পুরো সমাজ মাদকে ধ্বংস করে দিচ্ছিল, এবার আর সেই সুযোগ দেয়নি। রবি সোজা সাব্বিরের মাথার মাঝখানে সুর করে দিল। সাব্বির কেবল রবির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সাথে সাথে মারা গেছে, কিন্তু চোখগুলো এখনো বন্ধ করতে পারেনি। রবি নিজের তার চোখগুলো বন্ধ করে দিল। রাশেদকে বলল লাশটা রাস্তায় ফেলে দিতে। রবি ঘড়িতে দেখে রাত 11টা বাজতে চলল। রবি দেরি না করে সোজা বাসায় চলে গেল। বাইকটা ঠিক আগের মতোই অদৃশ্য করে দিয়ে পেছনের দিক দিয়ে নিজের রুমে ঢুকলো। সামনে দিয়ে ঢুকলে দেখে ফেলবে সেই ভয়ে পেছনে দিয়ে ঢুকলো, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রবি রুমে ঢুকে দেখে আপু তার রুমে বসে আছে। রবিকে জানলা দিয়ে আসতে দেখে আপু দাঁড়িয়ে গেল। রবি সোজা আপুর সামনে গিয়ে দাঁড়ালো। নিজের মাস্ক খুলে রবি টেবিলে ছুঁড়ে মারলো। রবি জানে এখন শত কথার উত্তর দিতে হবে, তাই রবি আপুকে বলল, কোথায় গিয়েছিলি? একটা খারাপ মানুষের জীবনে দাড়ি টেনে দিতে। কি করেছে সে? তাকে আমি আগেও মেরেছিলাম, কিভাবে জানি বেঁচে গেল। কাল সে আমার কম্পিউটার হ্যাক করতে একটা টিমকে কন্ট্রাক্ট করেছিল। পরে আমি তার খবর পেয়ে খতম করে এলাম। আর কি কি করতো সে? সে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, তাই তাকে প্রথমবার মেরেছি। কাল আমাকে আর অরুণীকে তার লোকেরা তুলে নিয়ে গেছে। সেখানে গিয়ে দেখি অনেক মাদক দ্রব্য। পরে জানতে পারি এখানে যে যত মাদক দ্রব্য এদিক সেদিক যায় সব তার হাত দিয়ে। অল্প দিনে সে মাদকে বেশ নাম কামিয়েছে, আর কিছুদিন থাকলে সে মাদক সম্রাট হয়ে যেত। তাই তার হিসাব বন্ধ করে দিলাম। এখন তার অনেক লোক শহরে বিভিন্ন জায়গায় মাদক চালান করছে। তাদের থামাতে হবে, নয়তো এই সমাজ শেষ হয়ে যাবে। তোর সাথে রাশেদ ছিল? সে তো থাকবে। ওকে, গিয়ে ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠে যাবে। রবি সোজা নিজের রুমে চলে গেল। এমনিতেও রবি কাউকে ভয় পায় না, কিন্তু আপুর সামনে সে কখনো গলা তুলে কথা বলে না। আপু যা বলে তাই সে করে। রবি গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ রাশেদ ফোন দিয়ে বলল সাইবার টিম তাদের সব সিস্টেম ফিরিয়ে নিতে সম্পূর্ণ চেষ্টা করছে। রবি রাশেদকে বলল তাদের সিস্টেম রেখে দিয়ে কোনো লাভ হবে না, বরং
সেখানে থাকা সব ডাটা কপি করে নিতে। রবি ঘুমিয়ে গেল। এদিকে রাশেদ রাত 2টা পর্যন্ত সব ডাটা কপি করে নিল। তারপর সে রবিকে সবকিছু সেন্ড করে ঘুমিয়ে গেল। সকালে হ্যাপির ডাকে রবির ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে নাস্তা করে রবি কম্পিউটার নিয়ে রাশেদের পাঠানো ডাটাগুলো দেখে বেশ অবাক হয়, কারণ এমন কিছু ডাটা সেখানে পেয়েছে যেগুলো বিশ্বযুদ্ধ বাঁধাতে পারে। রবি কম্পিউটার ছেড়ে উঠে রাশেদকে ফোন দিল। রাশেদ ফোন ধরতেই রবি বলল, কাল কি এসব ফিরে দিয়েছিস? না, সেখানে পাওয়া তথ্যগুলো দেখে আমি মনে করলাম ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, এইসব পাবলিশ করা ঠিক হবে না। আর এই ঝুঁকিপূর্ণ বোমাগুলোর কথা বাইরে যেন কেউ জানতে না পারে। আসুন, হ্যাক করা সবকিছু আমাদের নষ্ট করে দিতে হবে, যাতে তারা পুনরায় এমন ভয়ঙ্কর চিন্তা না করে। ঠিক আছে, আজ রাতে সব কিছু একদম ধূলিসাৎ করে দিব। ওকে, সাবধান থাকিস। আর যে অবস্থা দেখেছিস, কখন বিশ্বযুদ্ধ শুরু হবে হিসাব নেই। সবকিছু একটু ভালো করে খেয়াল রাখিস। রবি রাশেদের সাথে কথা বললে ফোন কেটে দিল। কিছু ওয়েবসাইটে এমন অনেক ডাটা পেয়েছে যেগুলো বিশ্বযুদ্ধ বাঁধাতে যথেষ্ট। সাধারণ মানুষকে কতটা নির্যাতন করেছে তা রবি এই ওয়েবসাইট না দেখলে বুঝতেই পারতো না। রবি কম্পিউটার ছেড়ে উঠে রেডি হয়ে গেল। ভার্সিটি যেতে হবে এমনিতেও, তাছাড়া আরো অনেক কাজ পড়ে আছে। এদিকে অরণ্য রবির জন্য অপেক্ষা করছে। রবি সোজা ভার্সিটিতে চলে গেল। অরণ্যের শত প্রশ্ন মাথায় নিয়ে রবির অপেক্ষায় আছে। রবি অরণ্যের পাশে গিয়ে বসতে এসে একটু চমকে উঠলো। রবি বুঝতে পারলো অরণ্য এখনো আগের বিষয়গুলো জন্য ভয় পাচ্ছে। কি হলো, এখনো ভয় পেয়ে আছে কেন? আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। তুমি যতটা ভয়ঙ্কর ততটা ছদ্মবেশী। আমি বুঝতে পারছি না তুমি আসলে কে। পাগলি, এত ভয় পাওয়ার কিছু নেই। আর আমাকে নিয়ে ভয়? একদম না, আমাকে নিয়ে কোনো ভয় পেতে হবে না। শুধু তুমি নিজের খেয়াল রেখো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যা আমি বলে বোঝাতে পারবো না। যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমার বেশ ভয় লাগে। আরে পাগলি, এইসব নিয়ে ভয় পাওয়ার কি আছে? আর আমি নিজেকে সব সমস্যা থেকে ফিরিয়ে আনতে পারবো। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। অরণি চুপ হয়ে আছে। রবি তার হাত ধরে ক্লাসের দিকে নিয়ে চলল। আজ অরণির হাতে ল্যাপটপ নেই। রবি আর অরণি ক্লাসে গিয়ে বসলো। রবি সেই আগের মতোই খ্যাত হয়ে বসে আছে। স্যার ক্লাস করাচ্ছে, কিন্তু অরণির সেদিকে মনোযোগ নেই। রবি পরিস্থিতি বুঝতে পেরে ক্লাস থেকে অরণিকে নিয়ে বের হয়ে আসলো। সোজা ফুচকা খেতে চলে গেল। অরণি কেবল তাকিয়ে দেখছে। এখনো সেই শখ খেয়ে আছে কালকের ঘটনার জন্য। রবি এক প্লেট ফুচকা নিল, অরণিকে খাইয়ে দিচ্ছে, তাও তার কোনো রেসপন্স নাই। শেষে উপায় না পেয়ে রবি অরণিকে বলল, এত শখ কে থাকো না তো, এসব ভালো লাগে না। আজ বিকালে রেডি থাকবো, ঘুরতে যাব। না, আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি রেডি থাকবে, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ও হ্যাঁ, আমার ছোট বোন হ্যাপি তোমার সাথে দেখা করবে। আর তার সাথে কোনো ফ্রেন্ড থাকবে নাকি? তুমি বিকালে রেডি থাকো, আমি ফোন দিলে বাসা থেকে বের হবে। আমার তাও ভয় হচ্ছে। এত ভয় পেলে জীবন চলে না। তুমি এখন বাসায় চলে যাবে না এখানে থাকবে? আমার এখানে কিছু ভালো লাগছে না। চলো তাহলে তোমাকে বাসায় দিয়ে আসি। না, আমি চলে যেতে পারবো। তাও চলো, আমি দিয়ে আসি। অরণি না চাইলেও রবি অরণিকে নিয়ে রিকশায় চেপে বসলো। সোজা অরণিকে বাসায় দিয়ে ওই রিকশা নিয়ে রবি রাশেদের একটা সিক্রেট জায়গায় চলে যায়। রাশেদ সব কাজে সেখান থেকে পরিচালনা করে। রবি সেখানে গিয়ে রাশেদকে একটা মেসেজ করে। রবি সোজা গোপন আস্তানায় চলে যায় আর নিজের হাতের ছাপ দিয়ে দরজা খোলে। রাশেদের এই ঘরটা বেশ অদ্ভুত। কেউ ভুলেও এখানে ঢুকতে পারে না, শুধু রবি আর রাশেদ ছাড়া। বলা চলে এই ঘরের তৃতীয় ব্যক্তি আসলে 5 মিনিটের মধ্যে সে মারা যাবে, যদি তার হাতের ছাপ কম্পিউটারের মাধ্যমে সিস্টেমে যোগ না দেয়। একটু পর রাশেদ চলে এলো। তখন রবি কম্পিউটারে কাজ করছিল। রাশেদ এসে একটা কম্পিউটারের সামনে বসে পড়ল। রবি তাকে বলল সাইবার সিস্টেম নষ্ট করতে বেশ কিছু ভাইরাস বানাতে হবে। রাশেদ কথা ছেড়ে বসে গেল ভাইরাস বানাতে। রবি আর রাশেদ বেশ কিছু কোডিং সিস্টেম বানিয়ে নিল, যে কোডগুলো দিয়ে বেশ কিছু ভাইরাস বানালো। সব ভাইরাস এক করে নতুন এক পাওয়ারফুল ভাইরাস তৈরি করলো। তারপর সাইবার সিস্টেমগুলো নষ্ট করার জন্য ভাইরাসকে নিজের কাজে লাগিয়ে দিল। রাশেদ আর রবি সেখান থেকে চলে গেল। বিকালে হ্যাপিকে নিয়ে বের হলো। মাঝপথে হ্যাপি রিক্সা থামাতে বলল। রবি কেন রিক্সা থামালো জানতে চাইলে বলল তার ফ্রেন্ড নাকি এখান থেকে উঠবে। কি আর করার, রবি রিক্সা একা একা বসে অপেক্ষা করতে লাগলো। প্রায় 20 মিনিট হলো, তাও হ্যাপি সে বাসা থেকে বের হচ্ছে না দেখে রবির কিছুটা অন্যরকম মনে হলো।
রবি রিক্সাওয়ালা মামাকে রেখে ভেতরে গেল। এক পা দুপা করে সোজা বাসার ভেতরে চলে গেল। তখনই দেখে 2 তলা থেকে হ্যাপি আর জয়া নামতেছে। তার মানে জয়া হলো হ্যাপির ফ্রেন্ড। রবি ভেতরে যেতেও জয়া অবাক। রবি যে হ্যাপির ভাই সেটা জয়াও জানতো না। জয়া রবিকে দেখে বলল, ভাইয়া আপনি এখানে? হ্যাঁ, কিন্তু এটা তোমাদের বাসা? হ্যাঁ, আচ্ছা আমি আপুকে ডাকছি। রবি কিছু বলতে যাবে তার আগে জয়া তার বোনকে ডাক দিল। রবি পড়ে গেল বিপদে। এইদিকে রিক্সাওয়ালা মামা অপেক্ষা করছে, অপরদিকে অরুণী অপেক্ষা করছে। জয়ার বোন দিয়া রবিকে তার বাসায় দেখে যতটা অবাক হয়েছে ততটা খুশিও হয়েছে। দিয়া এসে রবিকে বসতে বলল। এমন চিপায় পড়ে গেল রবি, না পারছে চলে যেতে, না পারছে কিছু বলতে। দীর্ঘ আধ ঘন্টা পর নাস্তা দিল। যদিও রবির ইচ্ছে না থাকা সত্ত্বেও এখন নাস্তা করতে হবে। রবি সবাইকে অপেক্ষা করতে বলে রিক্সাওয়ালা মামাকে ভেতরে নিয়ে আসলো। উনি রবির সাথে ছিল, আর কিছু সময় থাকবে, একসাথে না হয় নাস্তাটাও করে নিল। রিক্সাওয়ালা মামা আসতে চায়নি, কিন্তু রবির জোরাজোরিতে না এসে কি আর উপায় আছে? সবাই মিলে নাস্তা করে নিল। হ্যাপি আর জয়া গিয়ে রিক্সায় উঠলো। রবি যখন চলে আসতে যাবে, দিয়া রবিকে থামিয়ে বলল, একটু কথা ছিল আপনার সাথে। বলেন কি কথা? অনেক ধন্যবাদ আপনাকে। কেন? সেদিন আমি শকে ছিলাম, তাই কিছু বলতে পারিনি। আর সকালে দেখলাম ওই লোকটা মারা গেছে, কেউ গুলি করেছে। সেদিন তো আপনি কি বোম জানি বানিয়েছিলেন, তাহলে কিভাবে বেঁচে গেল? সেদিন ড্রাই আইস বোমা থেকে সে বেঁচে গেলেও কাল বাঁচতে পারেনি। তার পাপের সাজা সে পেয়েছে। সেসব 5 দিন জয়া। আমার বোনের ফ্রেন্ড সেটা জানতাম না। এখন আপনাকে দেখে খুব ভালো লাগছে। ভালো আছেন তো আপনি? আপনি ঠিক আছেন? আমি সবসময় ভালো থাকি। আচ্ছা আসি, দেরি হয়ে যাচ্ছে। দিয়ার থেকে বিদায় নিয়ে রবি আরো একটা রিক্সা নিল। জয়া আর হ্যাপি এক রিক্সায়, আর রবি নতুন এক রিক্সা নিয়ে রবি উঠে গেল। আর 2 মিনিটের পথ গেলে অরণির বাসা। তাই রবি ফোন দিয়ে অরণিকে বের হতে বলল। হ্যাপি আর জয়া অন্য আগের রিক্সায়, রবি পেছনে অন্য রিক্সায়। একটু পর অরণির বাসার সামনে রিক্সা থামালো রবি। অরণিকে রিক্সায় তুলে নিয়ে রিক্সা আবারও চলল পার্কের দিকে। একটু পর পার্কে পৌঁছালে রবি রিক্সাওয়ালার মামাকে 100 টাকা দিয়ে সামনের দিকে যেতে শুরু করলো। পেছন থেকে রিক্সাওয়ালা মামা রবিকে বলল, মামা ভাড়া তো 20 টাকা। রবি হেসে বলল, রেখে দাও মামা, পুরোটাই। সে মামাও খুশি হয়ে রিক্সা ঘুরিয়ে উল্টো পথে যেতে শুরু করলো। রবি সামনের রিক্সাওয়ালা মামাকে এসে 1000 টাকার নোট দিল। মামা রবির দিকে তাকিয়ে আছে। কি হলো মামা, কম হলো নাকি? মামা 100 টাকা দিলে হবে। রেখে দাও মামা, অনেকক্ষণ তো অপেক্ষা করছো। মামা বেশি হয়ে যাবে। আরে মামা সমস্যা নেই, তুমি অপেক্ষা করছো, কোনো রাগ দেখাও না। অন্য কেউ হলে এই সেই কত কিছু বলতো। তুমি অপেক্ষা করছো তাই খুশি হয়ে তোমাকে দিলাম। মামা 500 টাকা নিন। আহা মামা, রেখে দাও তো। রবি তাকে আর কিছু বলতে না দিয়ে হাঁটতে শুরু করলো। সবাই পার্কে ঢুকে গেল। হ্যাপি তো অরণ্যের হাত ধরে হাঁটছে। রবি তাদের কাছে যেতেই হ্যাপি বলল, ভাইয়া আমার ভাবিটা তো বেশ কিউট। হ্যাপির কথায় অরণ্য কিছুটা লজ্জা পেল। রবি হ্যাপির দিকে তাকিয়ে একটু রাগ দেখাতে যাবে, তার আগেই জয়া ফিক করে হেসে উঠল। সাথে সাথে সবাই হেসে দিল। হ্যাপি রবিকে আবার বলল, তা ভাইয়া ভাবিকে বাসে কখন নিয়ে যাচ্ছ? এক প্রকার ব্ল্যাকমেল করে এখানে আনলি, আর তার উপর জানো তা বলছিস? ব্ল্যাকমেল মানে? আর বলো না, সেদিন আপলোড হওয়া ছবিগুলো ও পাইছে, সেটা দেখে ব্ল্যাকমেল। রবির কথায় অরণি এবার বেশ লজ্জা পেল। রবি সবাইকে বলল তারা ঘুরতে চলে গেল। রবি গাছের নিচে বসে ফোনে কিছু কাজ করছে। প্রায় 1.5 ঘন্টা ঘোরার পরে রবি অরণিকে ফোন দিল। অরণি ফোন ধরে বলল সামনে আছে। রবি সেদিকে গেল। অরণি আর জয়া একসাথে আছে, কিন্তু হ্যাপিকে দেখছে না। রবি অরণির কাছে গিয়ে বলল, হ্যাপি কোথায়? একটু আগে তো এখানে ছিল। এখানে ছিল, এখন কই? জানি না, একটু আগেও ছিল। রবি চারপাশে দেখে হ্যাপি নেই। রবি তাড়াতাড়ি ফোন দিল হ্যাপিকে, কিন্তু তার ফোন বন্ধ আসছে। রবি বুঝতে পারলো কোনো একটা সমস্যা হয়েছে। রবি হ্যাপির ঘড়িতে লাগানো ট্র্যাকার দিয়ে তার লোকেশন দেখলো। লোকেশন দেখে রবির ডান হাত থেকে ফোনটা পড়ে গেল। হ্যাপি খুব ভয়ানক একটা জায়গায় আছে। ঘড়ির লোকেশন পার্ক পেরিয়ে একটা জঙ্গলে দেখাচ্ছে, আর সেখানে হিংস্র সব প্রাণী আছে। যে কাউকে এই প্রাণীগুলো ছিঁড়ে খেতেও সময় লাগবে না। রবি পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে নিজের মাথায় হাত দিয়ে
4 আঙুল 3 বার উপরে তুলল। সাথে সাথে 4 জন এক রকমের কাপড় পরা লোক তার কাছে এলো। ভালো করে দেখে অরণি বলল, এরা তো। অরণি বলার আগেই রবি বলল, তারা 2 জন যাদের তুমি দেখেছিলে, আর বাকি 2 জন অন্য লোক। রবি ইশারা করতেই 4 জন গোল করে দাঁড়ালো। আমার বোন কোথায়? স্যার একটু আগে এখানে ছিল, এখন কোথায় চলে গেছে খেয়াল করিনি। তোমাদের কি গরুর ঘাস কাটতে রেখেছি? তোমরা ছিলে তাই আমি তাদের কাছ থেকে দূরে ছিলাম। এখন আমার বোন গভীর জঙ্গলে কিভাবে গেল? সরি স্যার, ভুল হয়ে গেছে। রাখো তোমাদের সরি, চলো আমার সাথে। রবি একজনকে অরণি আর জয়ার পাশে দাঁড় করিয়ে দিল। অরণিকে বলল বাসায় চলে যেতে, সাথে জয়াকেও তার বাসায় রাখতে। রবি বাকি 3 জনকে নিয়ে রবি হ্যাপির ঘড়ির লোকেশন ধরে চলল। রবি সহ 4 জন দৌড়ে দৌড়ে সেখানে চলে গেল। চারপাশে ভয়ঙ্কর অবস্থা, তাই দেরি করা চলবে না। রবি সেখানে গিয়ে চারপাশে দেখে কেউ নেই, তবে হ্যাপির ঘড়িটা পড়ে আছে। রবি ঘড়িটা হাতে নিয়ে দেখে সেখানে কয়েক ফোঁটা রক্ত লেগে আছে, পাশে কিছু রক্ত পড়ে আছে। রক্ত দেখে রবির মাথায় আকাশ ভেঙে পড়ল। দেরি না করে রাশিদকে ফোন দিয়ে জানালো এই ঘটনা। এদিকে অরণি আর জয়া অরণির বাসায় চলে এলো। রবি রাশিদকে সব বলার পরে রাশিদ পার্কে থাকা সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নিল। হ্যাপির গতিবিধি দেখে সেদিকের ক্যামেরার সব ফুটেজ চেক করলো। একটা জায়গায় এসে রাশিদ দেখলো হ্যাপিকে কয়েকজন মিলে কিছু শুকিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ গিয়ে হ্যাপির ফোন আর ঘড়ি ফেলে দিল। রাশিদ ফুটেজটা রবির ফোনে সেন্ড করলো। রবি ফুটেজ দেখে বুঝতে পারলো তার বোনকে কিডন্যাপ করেছে কেউ। যারা কিডন্যাপ করেছে তারা মাস্ক পরেছিল, তাই কারোর মুখ দেখা যাচ্ছে না। রবির ভয়ে কিছুটা কমে এলো, কারণ তার বোন যেখানে আছে ঠিক আছে। এমন জঙ্গলে থাকলে কখন জানি বাঘের চক্করে পড়ে যেত। রক্তগুলো কিসের বা কার তা বুঝতে পারছে না। রবি সেখান থেকে ফোন আর ঘড়ি নিয়ে সোজা পার্কে চলে এলো। যারাই কিডন্যাপ করেছে তাদের রবির সাথে কিসের শত্রুতা তা জানে না সে। চুপচাপ রবি বসে ভাবছে কে কিডন্যাপ করাতে পারে, কোথায় বা নিয়ে যেতে পারে। রবির হঠাৎ মনে পড়লো বাইরে কেউ বলছিল কাজ শেষে যেতে হবে এমন একটা জায়গায়। রবি আর না ভেবে রাশিদকে জায়গাটার নাম বলল। রাশিদ ওই জায়গাগুলোর সব সিসিটিভি ফুটেজ চেক করলো, তেমন কিছু সেখানে দেখলো না। কিন্তু একটা ছেলেকে দেখে রবি আগের ফুটেজ আর এই ফুটেজ মেলালো। একটা ছেলে যার গায়ের কাপড় আগের গুলো আছে। রাশেদ সাথে সাথে বলল রবিকে সেই লোকেশনের কথা। রবি আর দেরি না করে 3 জনকে নিয়ে সেদিকে রওনা দিল। রাশেদ এদিকে লোকটাকে দেখা লোকেশনটা শুধু বলল, হ্যাপি কোন জায়গায় আছে তা বলতে পারেনি। রাশেদ চেষ্টা করছে হ্যাপি কোথায় আছে বের করার, কিন্তু এর আগে কোনো ফুটেজ সেখানে নেই। রবি আর কোনো উপায় না পেয়ে সোজা সেখানেই চলে গেল। চারপাশে চোখ বুলিয়ে দেখছে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখা যায় কিনা, কিন্তু তেমন কাউকে রবি দেখছে না। হঠাৎ পাশে একটা চায়ের দোকানে রবি একজনকে দেখে লুকিয়ে গেল। রবি ইশারা করতেই তার লোকগুলো লুকিয়ে গেল। রবি অপেক্ষা করছে চায়ের দোকানে থাকা লোকটা কোথাও যাওয়ার। রবি লোকটাকে পার্কে দেখেছিল আর লোকটার মুখে শুনেছিল এই জায়গার কথা। লোকটা চা খেয়ে উঠতে রবি তার পিছু করলো। লোকটা কিছুটা পথ হেঁটে হঠাৎ থেমে গেল, হয়তো বুঝতে পেরেছে কেউ তার পিছু করছে। রবি আর বাকি লোকগুলো লুকিয়ে গেল। লোকটা পিছনে দেখে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা নির্জন ঘরের পাশে চলে গেল। এই ঘরটা বলতে গেলে অনেক পুরনো গোডাউনের মতো হয়ে গেছে, একদম নির্জন, চারপাশে শ্যাওলা জমেছে দেওয়ালের মধ্যে। এই লোকটা ভেতরে যেতেই আরো 2 জন লোক সেখান থেকে বের হয়ে আসলো। তাদেরকেও রবি পার্কে দেখেছিল। তারা ঘর থেকে বের হতেই রবি আর তার লোকগুলো সামনে পড়ে যায় এবং তারা পালাতে চাইলেও সাথে সাথে লোকগুলোকে রবির লোকেরা ধরে ফেলে। রবি তাড়াতাড়ি সেই পুরনো ঘরের মধ্যে ঢুকে পড়ে। রবি ঢুকতেই দেখে হ্যাপিকে তারা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর মুখে প্লাস্টার লাগানো। মাত্র ঢোকা লোকটা পাশে দাঁড়িয়ে আছে। রবিকে দেখে পালাতে চাইলে রবি খপ করে ধরে ফেলে তাকে এবং মাথার মধ্যে খুব জোরে একটা আঘাত করে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এই সময়ের মধ্যে বাইরে পালাতে চাওয়া লোকগুলো রবির লোকেরা ধরে ভিতরে নিয়ে আসলো। সবাইকে এক জায়গায় শুয়ে দিয়ে রবির লোকেরা তাদের দিকে পিস্তল ধরে রাখে। রবি গিয়ে হ্যাপির হাত খুলে মুখের থেকে প্লাস্টারটাও খুলে ফেলে। রবি ভালো করে দেখে হ্যাপির বাম হাতের কনুয়ে কিছুটা কেটে গেছে আর সেই কেটে যাওয়া স্থান থেকেই এখনো রক্ত পড়তেছে টপ টপ করে। রবি পাশে তাকিয়ে দেখে কিছু মেডিসিন সেখানে রাখা আছে। রবি নিজের মতো ব্লাড বন্ধ হওয়ার ঔষধ বানিয়ে নিল। নিজের বানানো ওষুধগুলো রবি তার বোনের হাতে দিল এবং নিজের পকেট থেকে রুমালটা বের করে হ্যাপির হাতে ভালো করে বেঁধে দিল যাতে আর রক্ত বের না হয়। হ্যাপিকে ওই চেয়ারে বসিয়ে রেখে রবির লোক পিস্তল নিয়ে হ্যাপিকে কিডন্যাপ করার সময় সবার পায়ে একটা একটা করে
শুট করল। গুলির আওয়াজে হ্যাপি কানে হাত দিয়ে ফেললো এবং যাদের গুলি করেছে তারা পায়ে হাত দিয়ে ব্যথায় চিৎকার করে উঠল। তারপর রবি তাদের সামনে গিয়ে বলল, রবির কথা বলার আগেই যে পায়ে নির্ভুল ভাবে শুট করেছে সেটা দেখেই তারা বুঝতে পারছে রবি কোনো সাধারণ মানুষ নয়, সে আগন্তুক। রবি আবারও তাদের দিকে পিস্তল তাক করার সাথে সাথে তারা বলে উঠল, ভাই বলছি তাড়াতাড়ি বল, আমার এত সময় নেই। সোজা বল, এসবের পেছনে মূল মাথাটাকে। সাব্বিরের ভাই। সাব্বির ভাইও আছে? হ্যাঁ, তারা 2 ভাই। কাল সাব্বিরের ভাই সাদেক আমাদের সাথে কথা বলছে। আমরা সাব্বিরের হয়ে কাজ করি। সাব্বির মরে যাওয়ার পর আমরা ভাবি সাদেক ভাইয়ের হয়ে কাজ করব। সাব্বির আর সাদেক ভাই একসাথে বিজনেস দেখত, সব কিছুতে দুজন ভাগাভাগি করে নিত। তাই আমরা সাদেক ভাইয়ের হয়ে কাজ করতে রাজি হয়ে যাই। সাব্বিরের ভাইয়ের ড্রাগসগুলো পুড়িয়ে দেওয়ায় সাদেক ভাই রেগে যায়। সে জানতে পারে এসব কে পুড়িয়েছে, তাই আমাদের বলে এই কিডন্যাপের কথা। আমরা রাজি হয়ে যাই, বিনিময়ে কিছু টাকা তো পাবই। এইসবের মূল মাথা তাহলে সাদেক? ও এখন কোথায় আছে বল? এখন কোথায় তা জানি না, তবে একটু পর এখানে আসার কথা আছে। কিডন্যাপ করার পর ফোন দিয়ে বলল আসতেছে। তাহলে তাকে এখানে দেখে নেব। তোরা সবাই স্বাভাবিক থাকবি। যদি ভুলেও সে পালাতে চায় বা তোরা পালাতে বলিস তাহলে তোদের সোজা ওপরে পাঠিয়ে দেব। রবির কথায় তারা ভয় পায়, হয়তো নিজেদের জীবন দিতে হবে, নয়তো নিজেদের বাঁচাতে সাদেকের জীবন দিতে হবে। আপন ভালো জগতে বোঝে, সবাই নিজের জীবন বাঁচানোটাই বেছে নিল। রবি আর তার লোকগুলো দরজার কাছে যায় আর বাইরে দাঁড়িয়ে রইল। সাদেক চাইলেও যেন পালাতে না পারে। রবি ভেতরে বসে আছে, একটা চেয়ারে হ্যাপি বসে আছে, অপরটাতে রবি বসে আছে, আর কিডন্যাপারগুলো পাশের মাটিতে বসে আছে। রবি হ্যাপির দিকে তাকিয়ে দেখে সে ভয় পাচ্ছে, তাও রবি হ্যাপিকে বলল, কিরে ভয় পাচ্ছিস কেন? একদম ভয় পাবি না, তোর ভাই আছে তো। ভাইয়া চলো এখান থেকে চলে যাই, এখানকার লোকগুলো বেশ খারাপ। এইসব লোকেরা কিচ্ছু করতে পারবে না, তারা শুধু কুকুরের মতো ডাকতে পারবে। আর তারা এখনো জানে না কার বোনকে তুলে নিয়ে আসছে। যদি তারা জানতো তাহলে নিজে থেকে আত্মহত্যা করত। না ভাইয়া বাদ দাও না, চলো এখান থেকে চলে যাই, আমরা বেশ ভয় হচ্ছে। আরেকটু অপেক্ষা কর, মূল মাথাটা আসুক, তারপর সব হিসাব শেষ করে চলে যাব। না ভাইয়া চলো প্লিজ। রবি ভাবলো হ্যাপি এত ভয় পাচ্ছে যে তার সামনে কিছু করাও যাবে না, তার চেয়ে ভালো হবে এখান থেকে চলে যাওয়া। সাদেককে না হয় সে পরে দেখে নেওয়া যাবে। রবি হ্যাপিকে নিয়ে বের হতে দেখেই গাড়িতে করে কেউ আসছে। রবি বুঝতে পারলো সেটা সাদেক ছাড়া আর কেউ না, পাশাপাশি আরো 4 জন লোক। রবি বাইরে না গিয়ে হ্যাপিকে নিয়ে আবারও ভেতরে চলে গেল। পাশে একটা রুম আছে, হ্যাপিকে সেখানে রেখে দিল আর বলল যতক্ষণ না রবি নিজে গিয়ে নিয়ে আসে ততক্ষণ বের না হতে। রবি আগের মতোই চেয়ারে পা তুলে বসে পড়ল। সাদেক এসে হ্যাপির জায়গায় রবিকে দেখে থমকে যায়। সাদেক শুধু জানে এটা রবি সাব্বিরকে মেরেছে, কিন্তু আসল রবি যে আর কে সেটা জানে না। জানলে ভুলেও এখানে আসতো না, আর না হ্যাপিকে কিডন্যাপ করার চিন্তা মাথায় আনতো। রবি চেয়ারে বসে আছে, রবিকে দেখে সাদেক বলে উঠল, আরে বাহ, যে আমার ভাইকে মেরেছে সেও দেখছি এখানে। পাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মাটিতে বসে আছে, তাদের পায়ে রক্ত। কিরে তোরা এখানে বসে আছিস কেন? আর তোদের পায়ে রক্ত কেন? ওই মেয়েটা কোথায়? আমি বলছি। রবি এটা বলে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর বলে, ওদের সবার অবস্থা আমি খারাপ করেছি, এখন তোর অবস্থা এদের থেকেও খারাপ করব। রবির কথা শুনে সাদেক হাসতে হাসতে বলল, কি তোর সাহস তো কম না? তুই আমার গোডাউনে এসে আমাকে হুমকি দিস? সিংহের খাঁচায় ঢুকে সিংহকে হুমকি? সিংহ যতই শক্তিশালী হোক, সে যতই লড়াই করতে পারুক, তাও সে পালানোর জন্য একটা রাস্তা ঠিক হয়ে রাখে। যদি কোনো কারণে সিংহ লড়াই হেরে যায় তবে সে তার পালানোর পথ বেছে নেয়, কিন্তু আর কে এসব করে না। আর কে কেবল আর কেই। রবির মুখে আর কে কথাটা শুনে সাদেক ভয়ে দুপা পিছিয়ে গেল। সবাই একসাথে বলে উঠল, আর কে? ইয়েস, আর কে। তোরা আমার বোনকে তুলে এনেছিস, তোদের আজ কোনো ছাড় নেই। সাদেকের সাথে সাথে বাকিরাও মাটিতে বসে গেল। এদিকে যারা কিডন্যাপ করেছিল তারা রবির মুখে প্রথম আর কে শুনেই অজ্ঞান হয়ে গেছে।
হ্যাপি হলো রবির কলিজা, আর সেই কলিজার হাত থেকে রক্ত ঝরিয়েছে তারা। এখন তাদের কলিজাও ছিঁড়ে নেবে হয়তো। রবি ছাদেকে বলল, তুই যে কাজ করেছিস তার জন্য ধ্বংস হচ্ছে পুরো সমাজ। মাদক দ্রব্য দিয়ে তোরা পুরো দেশটাকে মাদকাসক্ত বানিয়ে ফেলেছিস। তোদের যদি বাঁচিয়ে রাখি আগামী প্রজন্ম জন্মের সময় মারা যাবে। তোদের কোনো ক্ষমা নেই, তোরা সমাজ ও দেশের শত্রু। রবি আর কথা না বলে নিজের কোমরে থাকা পিস্তলটা বের করে সোজা ছাদেকের মাথার খুলি উড়িয়ে দিল। বাকিরা ভয়ে পালাতে চাইলে রবির লোকগুলো তাদের পথ আটকিয়ে নেয়, সবাইকে আবারও ভেতরে নিয়ে আসে। কিডন্যাপারগুলো তখন অজ্ঞান হয়েছিল। দুজন পানি দিয়ে তাদের জ্ঞান ফেরালো। রবি আগে ছাদেকের লাশটা সরিয়ে নিতে বলল। দুজন ছাদেকের লাশ সরিয়ে জায়গাটা খুব দ্রুত পরিষ্কার করে ফেললো। এখন বোঝার উপায় নেই একটু আগে কেউ এখানে মারা গেছে। রবি হ্যাপিকে রুম থেকে বের করে নিয়ে আসলো। হ্যাপি বের হয়ে রবির একটা লোককে দেখে বলে ওঠে, ভাইয়া, এই লোকটা আমাকে ফলো করতো। ও তোর সাথে থাকতো সারাক্ষণ। কিন্তু কেন? যাতে তোর কোনো বিপদ না আসে। সারাক্ষণ তোর সিকিউরিটির ব্যাপারে সচেতন ছিল সে। ভাইয়া, তুমি এত কিছু কিভাবে করো? আরে পাগলি, এখানে এত কিছু করি। আচ্ছা, বাকি কথা বাসায় হবে। এদের সবাইকে দেখে রাখ। কাউকে যদি কখনো তোর সামনে দেখিস তাহলে শুধু আমাকে একবার বলবে, বাকিটা আমি দেখে নেব। রবির কথা শুনে লোকগুলো বলল, না ভাই, কখনো সামনে যাব না। এই শহর ছেড়ে চলে যাব, তাও আমাদের ছেড়ে দেন। মনে থাকে যেন। রবি তাদের ক্ষমা করে দিল। হ্যাপির ডান হাত ধরে বাইরে চলে এলো। বাম হাত কেটে যাওয়ায় হয়তো অনেকটা ব্যথা করছে। রবি বাইরে এসে হাতে কিছু ইশারা করতে লোকগুলো উধাও হয়ে গেল। হ্যাপি ফিরে দেখে তারা কেউ নেই। হ্যাপি জিজ্ঞেস করলো, তারা কোথায়? রবি বলছে আছে পাশে। রবি একটা রিক্সা ডাকলো। রিক্সায় উঠতে যাবে ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। রবি ফোন বের করে দেখে অরুণী ফোন দিচ্ছে। রবি হ্যাপিকে নিয়ে রিক্সায় উঠে গেল আর অরুণীর ফোন ধরলো। রবি ফোনটা কেটে দিল। অরুণী বাসার সামনে দাঁড়িয়ে থাকা রবির লোকটাকে ফোন দিল। জয়াকে বাসায় দিয়ে আসতে বলল। রবি হসপিটালের দিকে রওনা হলো। এদিকে জয়াকে রবির লোক বাসায় নামিয়ে দিল। জয়া ভয় পাচ্ছিল রবির লোকটাকে। দেখতেও ভয়ানক লোকটা, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। তবে পেছনে রবি ছিল, তাই জয়া লোকটার সাথে যেতে রাজি হলো। রবি হ্যাপির হাতে ড্রেসিং করে আরও একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হ্যাপির হাতের এই অবস্থা দেখে সবাই চিন্তা করছে। যদিও তেমন কোনো বড় সমস্যা না, কিন্তু প্রিয় মানুষের একটু সামান্য জ্বর হলেও আমাদের মনে যে অনেক ভয় কাজ করে। রবি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কম্পিউটারটা নিয়ে বসলো। আজ সারাদিন তেমন কিছু হয়নি। রবির ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল রাশেদের। তাতে লেখা, ক্ষতি একসাথে হওয়ায় তারা এজেন্টকে বাংলাদেশে পাঠিয়েছে, এর পেছনে থাকা মিস্টার হ্যাকারকে ধরতে। রবি মেসেজটা পড়ে মুচকি হাসলো। রবি যখনই হাসলো ঠিক তখনই আপু রুমে চলে এলো আর রবির মুচকি হাসি দেখে বলল, আবার কি করতে চাচ্ছিস? তোর এসবের কারণে একটার পর একটা বিপদ আসতেছে। কি করলাম আমি আবার? হাসতে পারবো না নাকি? তোর স্বাভাবিক হাসি আর এই মুচকি হাসির মাঝে আকাশ পাতাল তফাৎ। স্বাভাবিক হাসি তো যেমন তেমনি, মুচকি হাসি মানে হয়তো কারো জীবন যাবে, নয়তো কারো ব্যাংক থেকে কোটি কোটি টাকা উধাও হবে। আরে তেমন কিছু না, আমাকে ধরতে নাকি বাইরে থেকে এজেন্ট পাঠানো হয়েছে, তাই আসতেছি। কয়জন পাঠাইছে? একজন। একজনকে কি হবে? পারলে সবাইকে পাঠাতে বল। তোকে আমি জানি না ভালো করে, আর তারা ধরবে। কি জানি, বৃথা কিছু চেষ্টা না করলে কি হয়। আপু রবির রুম থেকে চলে গেল। যাওয়ার সময় রবি একটা চা বা কফি দিতে বলল। একটু পর আপু রবিকে চা দিয়ে গেল। রবি কম্পিউটারের পাশে থাকা হেডফোন কানে দিল। রাশেদকে ফোন দিয়ে বলল আরো কিছু ভাইরাস বানাতে। অরুণীর টিমকে আরো কিছু ভাইরাস বানানোর কোডিং শিখিয়ে দিল। তারাও ভাইরাস বানাচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা ভাইরাস বানানো শেষ করে করা সব সিস্টেমের মধ্যেও আবারও ভাইরাস ঢুকিয়ে দিল। এবার পুরো সিস্টেম একদম নষ্ট হয়ে গেল। রবির এত কিছুর মাঝেও একটা জিনিস খেয়াল করেনি, সেটা হলো কখনো এই সার্ভার সিস্টেম যদি নষ্ট হয়ে যায় বা কেউ নষ্ট করে, তাহলে পুনরায় ইন্ডিয়া সাইবার সিস্টেমে চলে যাবে। এই জিনিসটা রবি কিংবা রাশেদ কারো চোখে পড়েনি, তাই সিস্টেম নষ্ট হওয়ার সাথে সাথে তাদের সিস্টেম তাদের কাছে চলে গেল। রবির সাথে সাথে এমন একটা কাজ করলো যেটা দেখে ইন্ডিয়ান সাইবার টিমগুলো তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারলো না। নষ্ট সিস্টেম সাইবার টিমের কম্পিউটারের সংকেত দিতে সবাই ভাবলো হ্যাকার ভয় পেয়ে তাদের সিস্টেম ফিরিয়ে দিচ্ছে। তারা একবারও ভাবেনি এতদিন পুরো সিস্টেম যে পুরো দুনিয়া থেকে উধাও করে রেখে যাচ্ছিল, সে এসবে ভয় পায় না।
সাইবার রুমে থাকা কম্পিউটারের সিগন্যাল পাওয়ার সাথে সাথে তারা সিস্টেমে ঢুকে দেখে সেখানে কিছু নেই, সবকিছু ব্ল্যাক আউট। সমস্যাটা তখনও শান্ত ছিল। সমস্যা বড় হলো তখনই যখন তাদের কম্পিউটারে একসাথে একটা পিঁপড়া দেখলো, আর পিঁপড়াটা সাপের মতো কামড় দিতেই পুরো সিস্টেম ব্ল্যাক আউট হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো সিস্টেম আর পাবে না, সবকিছু শেষ করে দিচ্ছে বাংলাদেশি এই মিস্টার হ্যাকার। অপারেশন সাকসেস লেখা আসলো রবির কম্পিউটার স্ক্রিনে। রবি হেসে কম্পিউটার ছেড়ে উঠে গেল। অবশ্যই কিছু গরিব মানুষকে সাহায্য করতে পেরেছে, এতেই রবির অনেক পাওয়া। কালো টাকাগুলো সাধারণ মানুষের হাতে চলে গেল। পরের দিন রবি নিজের ফোনে বানানো ফ্রি অফার ভাইরাসটি কেমন কাজ করে দেখতে চাইলো, কিন্তু ওই সময় রবির ফোনে একটা ছবি আসে যেটা রাশিদের পাঠানো। সেখানে লেখা আছে এই মেয়েটির নাম জান্নাত, যেমন সুন্দরী তেমনি চালাক। রবি বুঝতে পারলো মিস্টার হ্যাকারকে ধরতে তাদের এই মেয়েলি চাল, কিন্তু রবি তো তাদের থেকেও এগিয়ে চলে। এমনিতেও মেয়েদের তেমন পাত্তা দেয় না, তার উপর মেয়ে এজেন্ট পাঠানোর একদম বোকামি মনে হলো। রবি ছবিটা দেখে ভাইরাসের কার্যকারিতা দেখতে চাইলো। ভাইরাসটা ফোনে ওপেন করতেই একটা ম্যাপ সামনে আসলো। এই ম্যাপে ঠিক করে দিতে হবে কতটুকু দূরত্বের মধ্যে ফোন কম্পিউটার হ্যাক হবে। এই দূরত্ব কমানো বাড়ানো যায়। রবি চারপাশে 30 ফিট ঠিক করলো। স্টার্ট বাটনে ক্লিক করতেই সবার ফোনে একটা মেসেজ চলে গেল ফ্রি অফার বলে। ফ্রি অফার সামনে যেতেই দেরি, কিন্তু ওপেন করতে কারোর দেরি হয়নি। সবাই ফ্রি অফার লুটতে ব্যস্ত। এদিকে তাদের এসব বোকামি দেখে রবি হাসছে। রবি নিজের ফোনের সবার ডাটা পেয়ে গেল, কার বাসা কোথায় কি আছে, পরিবারের সদস্য সংখ্যা কত, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাসার বিড়াল পর্যন্ত। রবি এসব দেখে হাসতে হাসতে বাসায় চলে এলো। আজ ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই বাসায় ফিরে আসছে। হঠাৎ অরণি ফোন দিল। তখন রবি নিজের রুমে বসে গান শুনছিল। অরণি ফোন দিতে রবি তার ফোনটা ধরলো। বলো। কি করো? হ্যাপির হাতের অবস্থা কেমন? এখন ভালো আছে। ওর সাথে একটু কথা বলে ফোনটা তাকে একটু দাও তো। আচ্ছা, একটু হোল্ড করে দিচ্ছি। রবি গিয়ে হ্যাপিকে ফোনটা দিল। এমনিতেও হ্যাপি পিচ্ছি হলেও কথাগুলো শুনে যে কেউ বলবে সে অনেক বড় হয়ে গেছে, অনেকটা চঞ্চল সে। হ্যাপি আর অরণি তো পুরো দুনিয়ার সব গল্প শুরু করে দিলে। দীর্ঘ গল্প শেষ করে হ্যাপি রবির রুমে আসলো। তো তোদের গল্প শেষ হলো অবশেষে? ভাইয়া, ভাবিকে নিয়ে আসো না। মানে কি? একটু কথা বলতে পারলি, এখন নিয়ে আসতে হবে না। ভাবি থাকলে মজা হবে জানো। থাক, এত ভাবি ভাবি করতে হবে না, যা এখন এখান থেকে। হ্যাপি নিজের রুমে চলে গেল। রবি ফোনটা নিয়ে রাশিদের পাঠানো কিছু মেইল চেক করে রবি জানতে পারে এজেন্ট জান্নাত কক্সবাজার আসতে চলেছে। অনেক খোঁজ নিয়ে জানালো রাশিদ বর্তমানে কক্সবাজার আছে, আর তার কাছে এলে মিস্টার হ্যাকারের খোঁজ পেতে পারে। রবি সেটা দেখে ভাবলো মিস জান্নাতকে একটু ঘোরানো দরকার। শত হলেও বিদেশি মেয়ে, যদি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে চায় তাহলে তাকে একটু ভালো করে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরে দেখাতে যাবে, যাতে একটু মনে রাখতে পারে রবিকে। রাতে ডিনার শেষ করে রবি এবার কিছু দেশকে টার্গেট করলো, যে দেশগুলোতে বেশি দুর্নীতি হয়, জনগণের টাকা মেরে সরকার নিজের পকেট ভরে। তাদের মধ্যে সবার আগে আছে আমার বাংলাদেশ। পরদিন সকালে রবি ঘুম থেকে উঠে ভার্সিটিতে যায়। কাল আসেনি, তাই আজ একটু তাড়াতাড়ি চলে এলো। অরণির সাথে বেশ কিছু সময় গল্প করলো। আজ ভার্সিটিতে আসলেও কোনো ক্লাস করেনি তারা। রবি নিজে থেকে অরণিকে নিয়ে ফুচকা খেতে লাগলো। যদিও রবি এসব খায় না, তবে অরণি আজ নিজ হাতে খাইয়ে দিল। সারাদিন দুজন মিলে পার্কে ঘুরলো। বিকালে অরণিকে বাসায় দিয়ে আসলো। এই পর্যন্ত যতবার রবি অরণির বাসায় গেছে কখনো ভেতরে যায়নি। আজ অরণি বেশ জোর করছে বাসায় যেতে। রবি অরণিকে জিজ্ঞেস করলো তার বাবা আছে কিনা। তখন অরণি বলল আজ তার বাবা বাসায় নেই। অবশেষে রবি তার বাসায় যেতে রাজি হলো। ভেতরে যেতেই রবি অরণির মাকে দেখে পানির গ্লাস নিয়ে পানি খেতে। রবি দেখার সাথে সাথেই অরণির মা ভয়ে কাঁপতে শুরু করলো। হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। রবি কিছু ইশারা করছে অরণির মাকে, যদিও অরণি আছে বলে কিছু বলতে পারছে না। অরণির মায়ের এমন অবস্থা দেখে কিছু বুঝতে পারছে না। অরণিকে দেখে রবি দ্রুত অরণির মায়ের হাত ধরে পাশের সোফায় বসলো। কানে ফিসফিস করে বলল, এত ভয় পাচ্ছেন কেন? আমি বেড়াতে আসছি এখানে, আপনি এত ভয় পেলে কি হবে? পারলে একটু নর্মাল হন। রবির কথা শুনে অরণির মা কিছুটা নর্মাল হলো। অরণি ডাক দিতে কাজের মেয়ে এসে ভাঙা কাচের টুকরোগুলো তুলে নিল, আর অরণি গিয়ে তার মাকে এক গ্লাস পানি দিল। অরণির মা
পানির গ্লাস নেওয়ার আগে রবি সেই গ্লাস নিয়ে অরণির মাকে পানি খাইয়ে দিল। অরণি রবির এমন ভক্তি দেখে যতটা অবাক হচ্ছে ঠিক ততটাও খুশিও হচ্ছে। খুব সহজে রবি সবাইকে আপন করে নিচ্ছে। হঠাৎ রবির ফোনটা বেজে ওঠে। রবি ফোন বের করে দেখে হ্যাপি ফোন দিচ্ছে। রবি ফোনটা ধরতেই অপর পাশ থেকে হ্যাপি বলল, ভাইয়া কোথায় তুমি? সে সকালে বের হয়েছো, এখনো বাসায় ফেরোনি কেন? আসছি একটু পর, আপুকে খেয়ে নিতে বল। আপু খাবে না তোমাকে ছাড়া, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসি। রবি ফোন কেটে দিল। অরণি তার মাকে রেখে নাস্তা আনতে গেল। শতে হলেও রবি প্রথমবার এসেছে তার বাসায়। সবাই রবির পাশ থেকে চলে গেল, তবে রয়ে গেল অরণির মা। অরণির মা রবিকে এখনো ভয় পাচ্ছে। রবি অরণির মাকে বলল, আন্টি আঙ্কেল কোথায়? আঙ্কেল আঙ্কেল। অরণির মা ভয়ে কথাই ঠিকমতো কথা বলতে পারছে না। কেন এত ভয় পাচ্ছে চলুন তা জেনে নিই। অরণির বাবা একজন সরকারি অফিসার। চেয়ারের উপর বসে থেকেই টাকা কামাই করে, তবে টেবিলের নিচ দিয়ে ঘুষ না গেলে কোনো কাজ হয় না। এই কথা শোনার পর রবি সেটার সততা যাচাই করতে যায়। আর তখন অরণির বাবা জানতো না রবির আর এক নাম আর কে। পরে সত্যতাই পায়, লোকের মুখে শোনা কথাই সত্যি। টেবিলের নিচ দিয়ে টাকা না গেলে টেবিলের উপরে থাকা ফাইল নড়ে না। রবি ভাবলো অফিসে এসব না বলে বাসায় গিয়ে বোঝাবে। ঠিক একদিন সকালে অরণির বাবা বাসায় যাওয়ার আগে রবি একা সেখানে ফাইল নিয়ে পৌঁছায়। অরণির বাবাকে আবারও ফাইলটার কথা বলে। অরণির বাবা সোজা বলে দেয় ঘুষ না দিলে কাজ হবে না। রবি অনেক বোঝায়, তাও কাজ না হলে রবি রেগে যায়। এত বেশি রেগে গেল যে চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছিল। রবি অরণির বাবাকে জোরে এক ধমক দেয় আর বসে থাকা সোফা থেকে ওঠার সময় পেছন দিকে সোফার এত জোরে লাথি মারে, এত জোরে ছিল যে সোফা সোজা পেছনের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে দুই ভাগ হয়ে যায়। রবির লাল চোখ দেখে, এত রাগ দেখে অরণির বাবা ভয় পেলেও রবিকে গলা ধাক্কা দিয়ে বের করতে চাইলে আর চারপাশে আর্কের পোলাপান পুরো বাসায় ঢুকে পড়ে। সবার হাতে অত্যাধুনিক পিস্তল। অরণির বাবা এসব দেখে ভয় পেয়ে যায়। পেছন থেকে বের হয়ে আসে রাশেদ। অরণির বাবাকে রবির অন্য পরিচয়টা দেয়, সাথে এটাও বলে যদি কখনো ঘুষ নেয় তাহলে তার ফাইলে আর সাইন দিতে হবে না, কারণ তার হাতটাই থাকবে না। এদিকে এসব কিছু দেখেছিল অরণির মা। সে তো এসব দেখে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রবি অরণির বাবাকে এত ধমক দেয় যে সেখানে রবির সামনেই বসে পড়ে। কিন্তু রবি তাকে বলে যদি সেদিনের পর থেকে 1 টাকাও ঘুষ খায় তাহলে 2 হাতের একটাও থাকবে না। সেদিন থেকে অরণির মা রবিকে চেনে, আর তার বাবাও রবিকে সেদিন থেকে ভালো করে চেনে। কেন সাধারণ মানুষ আর্কের এত ভক্তি করে? সেদিন ফেরার সময় রবি দেওয়ালের অরণির ছবি দেখে। দ্বিতীয়বার ভার্সিটিতে অরণিকে দেখলে তার প্রেমে পড়ে যায়। বর্তমানে অরণির মা সোফায় বসে আছে। রবি তাকে বলছে, দেখুন আন্টি, আমি কে সেটা আপনি আর আঙ্কেল ছাড়া কেউ জানেন না, আর আমি বলবো এটা যেন আর কেউ নাই জানে। আর এত ভয় পাবেন না আমাকে, আমিও সবার মতো সাধারণ একজন। রবি আর অরণির মা কথা বলতে বলতে অরণি আর কাজের মেয়েটি নাস্তা আনলো। রবি নাস্তা করে অরণির সাথে তাদের বাসার ছাদে গেল। রবি অরণিকে বলল, কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। বলো। কাল থেকে তো আর ভার্সিটি যাচ্ছি না কয়েকদিন। তুমি সাবধান থেকো আর ক্লাসগুলো ঠিক মতো করো। থাকবে না কেন? ওই যে বললাম একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই কয়েকদিন ভার্সিটি যাওয়া হবে না। আর আমার মনে হয় তোমার বাবা আমাকে তোমার পরিবারে মানিয়ে নিতে পারবে। দেখো, আমি জানি বাবা আমার কথা ফেলবে না, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আচ্ছা, একটা কথা, আজকের পর থেকে আমাদের আর তেমন কোনো কথা হবে না। আমি ফোন দিলে কথা বলবো, এর আগে তুমি নিজে থেকে আমাকে ফোন দেবে না। কিন্তু কেন? ওই যে বললাম একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার কিন্তু ভয় হচ্ছে, বলো না কি কাজ? আরে ভয় পেতে হবে না, আমি এমন কোনো কাজ করবো না যা তুমি ভয় পাবে। প্লিজ বলো না কি কাজ। এটা তো বলতে পারবো না, তবে তোমার সবচেয়ে বড় স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। কি স্বপ্ন? কোনটা? তুমি নিজে বলো তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আর কি এর সাথে দেখা করা। তাহলে আজ আসি। মানে এই বলো না, সত্যি তার সাথে দেখা হবে তো? আমার মনে হয় হবে। তুমি কিভাবে জানো? অরণিকে আর কিছু বলতে না দিয়ে রবি অরণির হাত ধরে নিচে চলে আসলো। অরণির থেকে বিদায় নিয়ে রবি একটা রিক্সা ডেকে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিল। এমনিতেই রবি জানে আপু না খেয়ে আছে এখনো। পুরো বিকেল হয়ে গেল। বাসায় এসে কলিং বেল দিতে যাবে তার আগেই আপু দরজা খুলে দিল। এত সময় লাগে ভার্সিটির থেকে আসতে? কোথায় গিয়েছিলি? এমন করে বলছো যেন মনে হচ্ছে আজই প্রথম এমন হলো। হয়েছে বলতে হবে না, চল ভাত খাবি। আচ্ছা তুমি রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি।
রবি ফ্রেশ হয়ে খেতে বসলো। নাস্তা করে আর কতই বা খাওয়া যায়। একটু পর রবি উঠে গেল। রাশেদকে ফোন দিয়ে জানালো এজেন্ট জান্নাতের বর্তমান লোকেশন। রাত 11টার দিকে রবি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটা ব্যাগ প্যাক করলো। আপুকে বলে বাসা থেকে বের হয়ে গেল। আপুকে আসল কথা বললেও বাকিদের বলল ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। রবি এই গভীর রাতে সোজা চলে গেল হোটেলে, যেখানে জান্নাত হোটেল বুকিং করলো। ভাগ্যক্রমে রবি জান্নাতের ঠিক পাশের একটা রুম পেল। রবির কাজ করতেও সুবিধা হবে এখন। রবি হোটেল রুমে বসে নিজের ল্যাপটপ ওপেন করলো। পাশের রুমে থাকা জান্নাতের ফোন হ্যাক করতে চাইলো। রবি তার বানানো ফ্রি অফার ভাইরাস দিয়ে জান্নাতের ফোন হ্যাক করতে চাইলো, কিন্তু না, জান্নাতের ফোন হার্ড সিকিউরিটি দেওয়া। রবি একটা মুচকি হাসলো, নিজের ল্যাপটপে ফোনটা কানেক্ট করলো। হোটেলের রুমের ওয়াইফাই কানেক্ট করে রবি জান্নাতের ফোন হ্যাক করলো। ফোনে থাকা সকল ডাটা রবির নিজের কাছে ট্রান্সফার করলো। তারপর ডাটাগুলো খুব ভালো করে চোখ বুলিয়ে নিল। জান্নাতের রুটিন করা আছে, কখন কি করবে, কোথায় যাবে। রাতে রবি নিজের মতো ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে ল্যাপটপে লেখা গুড মর্নিং মিস্টার হ্যাকার। রবি লেখাটা দেখে চমকে গেল। তার বুঝতে বাকি নেই ওয়াইফাই কানেক্ট করার ফলে কেউ সহজেই তার ল্যাপটপ হ্যাক করে নিচ্ছে। রবি তাড়াতাড়ি ল্যাপটপ স্ক্রিনে হাত দিয়ে কি হচ্ছে দেখতে চাইলো। না, কিছু করতে পারছে না সে। তার সবচেয়ে বড় ভুল হলো ওয়াইফাই কানেক্টেড করা, যার কারণে তার ল্যাপটপ সহজেই হ্যাক করে নিল। রবি হঠাৎ কলিং বেলের শুনতে পায়। রবি দরজা খুলে দেখে সেখানে কেউ নেই, তবে আছে একটা চিরকুট, তাতে লেখা, মিস্টার হ্যাকার, আমি আপনার রিয়েল নাম জানি না, কেন ইন্ডিয়ান ব্যাংক হ্যাক করলেন তাও জানি না, তবে এটা জানি এসব আপনি করেছেন। আমি চাইলে আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু দিনাই কেন জানেন? আপনি একটা টাকাও নিজের কাছে রাখেননি, সব গরিব মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন। তাই আমি আপনার প্রতি সহানুভূতি দেখালাম। তবে আমার একটা কথা, আপনি সাইবার টিমের সিস্টেম কেন নষ্ট করলেন? জানি এর উত্তর আমি পাবো না, তবে এটা বলে রাখি আপনাকে, যারা মানব জাতিকে মারতে চায় তাদের সিস্টেম নয়, শুধু পারলে তাদের লাইফ সিস্টেম বন্ধ করে দেন। নিজ দেশকে নিয়ে কিছু দেশ এমন প্ল্যান করেছে যেগুলোর কারণে সাধারণ মানুষ না খেয়ে মরবে অল্প কিছু সময়, আর বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। আমি চাই আপনি পুরো পৃথিবীতে কষ্টে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে সব দেশের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করুন, গরিব মানুষগুলোকে বাঁচান। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। রবি লেখাটা পড়ে বুঝতে পারলো এটা আর কেউ নয়, এটা হোটেলে থাকা কারোর কাজ, হয়তো সেটা জান্নাতের। রবি ভাবলো সিসিটিভি ফুটেজ চেক করলে হয়তো চিরকুট দেওয়া ব্যক্তিকে দেখা যাবে। রবি ফিরে এসে ল্যাপটপের সামনে বসে দেখে ল্যাপটপের অ্যাক্সেস ছেড়ে দিয়েছে, একটা মেল দিয়েছে যেটা দিয়ে সেই চিরকুট পাঠানোর ব্যক্তির সাথে কথা বলা যায়। রবি দেরি না করে মেইল করলো, কে আপনি? আমার ল্যাপটপ হ্যাক করছেন কেন? আর আমার রুমের সামনে কি চিরকুট রেখে গেছেন? আমি এসব কিছুই বুঝতেছি না। রবি মেইল করে বসে আছে, ফিরতি কোনো মেইল আসছে না। প্রায় 3 মিনিট পর ফিরতি মেইলটা আসলো অবশেষে। রবি চেক করে দেখে, আপনি যতই চালাকি করেন মিস্টার হ্যাকার, আমার সাথে চালাকি চলবে না। আপনি কেন হোটেলে আসছেন, কি কি করবেন, সব আমি জানি। কি জানেন আপনি? মিস জান্নাতের উপর নজর রাখতে আপনি হোটেলের রুম নিলেন, ফ্রি অফার ভাইরাস দিয়ে তার ফোন হ্যাক করতে চাইলেন। সাধারণ ফোনের সিকিউরিটি না হয় আপনি ওয়াইফাই কানেক্ট করে তার ফোন হ্যাক করলেন। এখন তার চারপাশে নজর রাখবেন, পারলে পটাতে চাইবেন। আপনি তো আবার এইসবই করো। যাই হোক, এখন তো বিশ্বাস হবে আপনার আমি যা বলছি সব জেনে বলছি। আর হ্যাঁ, আমি কখনো আপনার ক্ষতি করব না, তবে আপনার পুরো পরিচয়টা যদি আপনি নিজে থেকে আমাকে দেন। আগে বলুন কে আপনি? এত কিছু কিভাবে জানেন? আমি এত কিছু কিভাবে জানি সেটা আপনার জানতে হবে না। অবশ্যই আমি জানি আপনি চাইলেই আমার পরিচয় বের করতে পারবেন, তবে আশা করব এই ভুল আপনি করবেন না, করলে আপনারই ক্ষতি হতে পারে। রবি এবার চিন্তায় পড়ে গেল। অদৃশ্য কেউ তাকে সোজা হুমকি দিয়ে দিল। রবি কিছু বলতে যাবে তার আগেই
মেল আইডি আর মেলগুলো ব্ল্যাক আউট হয়ে গেল। রবি চোখ বন্ধ করে ভাবছে সে দরজায় গিয়ে কোনো ভুল করলো না তো। হঠাৎ রবির খেয়াল হলো দরজার কিছুটা দূরে একটা মেয়ের ছায়া দেখা গিয়েছিল, কিন্তু রবি তার চেহারা দেখেনি। রবি তাড়াতাড়ি আবার বের হয়ে দেখে সেখানে কেউ নেই। তার মানে রবির রিয়াকশন কেমন হয় তা দেখতে কেউ আড়ি পেতেছিল। সে হয়তো জানে রবির চিন্তাবিদ্যা কতটা শক্তিশালী। রবি তাড়াতাড়ি নিজের ল্যাপটপে বসে গেল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে, কিন্তু না, এই চিরকুটটা দেওয়ার সময় ক্যামেরায় রেকর্ড করা হয়নি। তার মানে যে এই চিরকুট দিয়েছে সে পুরো ক্যামেরা হ্যাক করে ফেলেছিল। রবি রাশেদকে একটা মেইল করে, ল্যাপটপ দিয়ে এত কিছু করা যাবে না, তাই রাশেদ করবে এখন বাকি কাজ। রাশেদ সিসিটিভি ফুটেজ না হওয়া সময়টা ঠিক করে পুরো সিসিটিভি সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেয়। এই ভাইরাসের কাজে অতীতে কি হয়নি তা দেখা, মানুষের জীবনে অতীতে কি হয়নি তা দেখা নয়, বরং ক্যামেরায় কি ধারণ করেনি সেটা দেখা। রাশেদ একটু পর রবিকে ফুটেজগুলো পাঠালো। রবি ফুটেজগুলো দেখে একটা মুচকি হাসলো, কারণ এই চিরকুটটা অন্য কেউ নয়, জান্নাত দিয়েছে। জান্নাত যখন সবই জেনে গেছে আর কি করার। রবি ফ্রেশ হয়ে খাবার অর্ডার করলো। খাবার খেয়ে রবি অপেক্ষা করছে জান্নাতের জন্য, কখন জানি সে বের হয়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, জান্নাত বের হলো। আগেই বলে রাখি, জান্নাত বাংলায় শুদ্ধভাবে কথা বলে। রবি তার কাছে যেতে বলল। তো মিস জান্নাত, খুব ভালো হ্যাকিং করতে পারেন আপনি। মানে কি বলতে চান? আর আপনি আমার নাম জানেন কি করে? এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না। যাই হোক, চিরকুটে যা লেখা ছিল সব সত্যি। চলুন সাগর পাড়ে ঘুরে আসি। মানে আপনি সব জেনে গেছেন? আমি একটু ভিন্ন, না জানা পর্যন্ত আমার ঘুম আসে না, ভাতও হজম হয় না, তাই জেনে নিলাম। আমি বলেছিলাম জানতে চাইলে আপনার ক্ষতি হবে। এসব সামান্য এজেন্টের দেওয়া হুমকিতে আমি ভয় পাবো? আমি এখনই পুলিশকে ফোন করতে পারি। আপনার পরিচয় ফাঁস করলে আপনি 14 শিকের ভেতরে চলে যাবেন। আর আমি ফোন করলে আপনি আজীবন জেলে পৌঁছবেন। কেন? বাংলাদেশে কি করছে? ফোন দেবো নাকি? না না থাক। চলুন সাগর পাড় দেখে আসি। শত হলেও খুব সুন্দর জায়গা, আপনাকে ঘুরে না দেখালে কেমন জানি লাগবে। আপনি চান আমি পরে যাব? আপনি এখন যাবেন আমার সাথে, চলুন তো। জান্নাত পড়ে গেল বেকায়দায়। এখানে আসলে চোর ধরতে এখন চোর উল্টে তাকে ব্ল্যাকমেল করছে। এক প্রকার বাধ্য হয়ে জান্নাত রবির সাথে সাগর পাড়ে গেল। দুইজন বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আসলো। নিজেদের রুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। রবি এই ভর দুপুরে হোটেল থেকে বাইরে গিয়ে অরণিকে ফোন দিল। এই হোটেলে থাকলে যে কোনো সময় তার ফোন হ্যাক করতে পারে জান্নাত। অরণির সাথে প্রায় 20 মিনিট কথা বলে ফোন কেটে দিল। আবারও ফিরে আসলো হোটেল রুমে। কিছু সময় হোটেলে ঘুমালো রবি। বিকাল হতে রবি চলে গেল জান্নাতের রুমে। কলিং বেল দিল জান্নাত। এসে দরজা খোলে। কি চাই? আপনাকে চাই। মানে কি? প্ল্যান তো আমি সব জানি, তারপর আমাকে পটাতে আসছে? জানেন বলেই তো সোজা মুখের উপর বলে দিলাম, নয়তো কত ন্যাকামি করতে হতো। রবির কথা শুনে জান্নাত দরজা বন্ধ করতে যাবে, তখনই রবি আটকে বলল, আরে আপনার সাথে গল্প করতে আসে, আপনাকে পটাতে আসি নাই। এখন আমার গল্প করার সময় নেই, আমি কাজ করছি। আপনি এখন আসতে পারেন। আরে আরে কি বললেন? রবি কথা বলতে বলতে জান্নাতের রুমে ঢুকে গেল। জান্নাত এক প্রকার বিরক্ত হয়ে গেল। আচ্ছা, আপনি কফি খাবেন? আমি কিছু খাবো না, আপনি আসুন প্লিজ, আমি কাজ করতেছি। রবি ভালো করে জানে জান্নাত কোনো কাজ করতেছে না। রবি সোজা সোফায় গিয়ে বসলো আর ফোন দিয়ে 2টা কফি দিয়ে যেতে বলল। একটু পর কফি আসলো। কলিং বেল দিতে রবি গিয়ে কফিগুলো নিল আর বিলটা সাথে সাথে দিয়ে দিল। রবি একটা কফি জান্নাতের হাতে ধরিয়ে দিল। সে ধন্যবাদ জানিয়ে কফিতে চুমুক দিল। শুরু হলো দুইজনের মধ্যে হালকা কথোপকথন। তো আপনি সারাক্ষণ কি এই হ্যাকিং করে বেড়ান, না আরো কিছু করেন? সেটা কেবল রহস্য। কোন সময় কোন কাজ করি সেটা আমি পরিস্থিতি দেখে ঠিক করি। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি তো ভয়ঙ্কর হ্যাকার কেন হলেন? সেটা তো একটা ইতিহাস, ছোট্ট করে বলি। না বলেন কি ইতিহাস, আমি শুনতে চাই। এখন আবার অতীতে ফিরতে হবে? তাহলে ফিরেন অতীতে, তাও আমি জানতে চাই এর পেছনের কারণ। রবি চোখ জোড়া বন্ধ করলো। কোনো ডিভাইসের মতো করে অতীতের দিকে ফিরে যেতে লাগলো। একটু পর চোখ জোড়া খুলে বলতে শুরু করলো। কলেজ থেকে বাসায় ফিরে দেখি আমার কাজিন ফারিহা আত্মহত্যা করেছে। সবাই কি কান্না। জানাজা শেষ হলে
অন্য একটা কাজিন থেকে জানতে পারি ফারিয়ার আত্মহত্যার কারণ। ফারিয়া একটা ছেলের সাথে রিলেশন করত। একদিন তার বয়ফ্রেন্ড দেখা করতে চায় আর ফারিয়া রাজি হয়ে চলে যায় তার বয়ফ্রেন্ডের বাসায়। ফারিয়া মনে করেছিল পরিবার সহ সবাই আছে সেখানে, কিন্তু গিয়ে দেখে তেমন কেউ নাই, আছে শুধু তার বয়ফ্রেন্ড আর তার মামা। অবস্থা খারাপ বুঝতে পেরে ফারিয়া চলে আসতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ফারিয়ার হাতে থাকা ফোন নিয়ে তার বয়ফ্রেন্ড রিহান আর তার ফ্রেন্ডদের ফোন দেয়। ফারিয়া চায় চলে আসতে, কিন্তু রিহান আর তার মামা জোর করে দরজা বন্ধ করে রেখে দেয়। কিছু সময় পর রিহান দরজা খুলে ফারিয়াকে বন্ধ করে রাখা রুমে ঢুকে। তারপর যা হওয়ার তাই হলো। একের পর এক তার মামা সহ 4 জন ফারিয়ার দেহ চিরে খায়। কোনো রকম জীবন নিয়ে ফারিয়া বাসায় চলে আসে। বিষয়টা তার বোনকে জানালে সে কোথায় তাকে সাপোর্ট করবে তা না উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফারিয়া অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হয়। সেখানেও রিহান ফোন দেয়। ফারিয়া বারবার ফোন কেটে দেয়। পরে একটা ভিডিও কলে ধরলে রিহানকে আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ফোন কেটে দেয়। পরে ফোন দিয়ে খুব বিরক্ত করে, থাকতে না পারে সব যোগাযোগ ব্লক করে দেয়। কিন্তু তাতেও তাদের শান্তি নেই, অন্য কোনো উপায়ে যোগাযোগ করে। পরে হুমকি দেয় রিহানের সাথে বিছানায় না গেলে ভিডিও ভাইরাল করে দেবে। ফারিয়া তাকে অনেক বোঝায় ভিডিও না চাচ্ছে, কিন্তু রিহানের একটাই চাওয়া তার সাথে বিছানা গরম করতে হবে। ফারিয়া রাজি হয় না। এদিকে রিহান চাপ দিতে থাকে বিছানা যেতে। একসময় রিহান ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়। ফারিয়া তার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়ে থানায় মামলা করতে চায়, কিন্তু তার মামলা নেওয়া হয় না, কারণ ফারিয়ার বাবাকে নাকি থাকতে হবে। এদিকে তার মামাও কিছু বলে না, চুপ করে থাকে। ফারিয়া নিজে চায় হ্যাকার হয়ে যারা এইসব খারাপ কাজ করে তাদের শেষ করতে, কিন্তু ফারিয়া এত সময় পায়নি। ভাইরাল করে দেয় তার ভিডিও। সে আত্মহত্যা করে। একটা চিরকুট রেখে গিয়েছিল, তাতে লেখা ছিল, আমার তো হ্যাকার হয়ে খারাপ মানুষকে দমন করা হলো না, পারলে তোমরা কেউ আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করো, তোমরা না পারলে তোমাদের পরের প্রজন্মে বলে দিও। তারপর সেদিন আমি মনে মনে ঠিক করি ফারিয়ার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। তারপর আমার দিন রাত পরিশ্রম শুরু হয়, হয়ে ওঠে আমি একজন ভয়ঙ্কর হ্যাকার। ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করতে থাকি। এভাবে আজ আমি মিস্টার হ্যাকার। মিস জান্নাত, এই ছিল আমার ভয়ঙ্কর হ্যাকার হওয়ার গল্প। শোনালাম। আচ্ছা, আপনি এখন আসুন, আমাকে কিছু রিপোর্ট করতে হবে। কি রিপোর্ট করবেন? বলবো মিস্টার হ্যাকারের লোকেশন বাংলাদেশে দেখালো, বাংলাদেশের নয়। এটা তো মিথ্যা বলা হবে। এমন মিথ্যা আপনার জন্যই বলতে পারি। তাহলে আজ আসি, এখান থেকে চলে যাব। চলেই যাবেন? চলে যাব। আপনিও চলে যান, মিস ডাবল এজেন্ট। কি ডাবল এজেন্ট মানে? আমি সব জানি। আপনি একা ইন্ডিয়ান এজেন্ট নয়, চাইনিজ এজেন্টও আপনি। প্লিজ এই কথাটা কাউকে বলবেন না, আমার জীবন যেতে পারে। ভয় পাবেন না, এসব কেউ জানবে না। আসি। রবি জান্নাতকে একটা শখের মধ্যে রেখে নিজের হোটেলে রুমে গিয়ে সবকিছু গুছিয়ে সোজা আপন বাসায় চলে গেল। এইদিকে জান্নাত শখ খেয়ে আছে, এইদিকে রবি জান্নাতের সাথে সাগর পাড়ে ঘুরতে গেলে কেউ ছবি তুলে অরণিকে পাঠায়। এসব দেখে অরণি রবিকে হারিয়ে ফেলার ভয় পায়। রবি বাসায় এসে অরণিকে ফোন দিলে ছবির কথা বলে, আর অরণি তার বাবাকে বলে রবিকে বিয়ে করবে এক্ষুনি। অরণির জোরাজোরিতে তার বাবা রাজি হয়ে যায়, কিন্তু তখনও অরণির বাবা রবিকে দেখেনি। অরণির জোরাজোরিতে রবিও বিয়ে করতে রাজি হয়ে যায়, আর প্রিয় মানুষটাকে নিজের করে কেই বা পেতে চায় না। রবির বাসা থেকে মা, আপু, হ্যাপি আর রবি অরণিকে দেখতে যায়। অরণির বাবা রবিকে দেখে ভয় পায়। সবাই পাত্রপাত্রী আলাদা করে কথা বলার সুযোগ দিলেও রবির বেলায় তা উল্টো। রবি আর অরণির বাবা আলাদা করে কথা বলতে চায়। আলাদা হয়ে রবির কিছু বলার আগেই অরণির বাবা বলে ওঠে, দেখো বাবা, আমি আর আগের মতো ঘোষ নিয়ে কাজ করি না। তুমি যে ভয়ঙ্কর, আমার মেয়ে তোমার কাছে থাকতে পারবে তো? চিন্তা করবেন আঙ্কেল, আপনি জানেন সাধারণভাবে থাকি, বিয়ের পরে তেমন সাধারণভাবে থাকবো। আর আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়েটা হবে। তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারবো, সেটাই আমার সৌভাগ্য। তাহলে তো আর কোনো সমস্যা নেই বিয়েতে। একটা কথা বলি বাবা, আমার মেয়েকে কষ্ট দিও না। আঙ্কেল, যেখানে আমরা দুজন দুজনকে ভালোবাসি সেখানে কোনো সমস্যা আমাদের মধ্যে থাকবে না। অরণির বাবার সাথে কথা শেষ করে রবি তার মাকে বলল। অরণির বাবা রাজি। সবার সম্মতিতে রবি আর অরণির বিয়ের দিন ঠিক করা হলো। বিয়ের বাজার করতে ব্যস্ত সবাই। রবি অরণিকে বলল তার সেই ইচ্ছের কথা। রবির বউ বিয়ের সময় নিয়ম করে লাল শাড়ি পরুক, তাতে সমস্যা নেই। রবির বাসর ঘরে যাওয়ার আগে যেন বউ তার নীল শাড়ি, হালকা চুড়ি
লাল চুড়ি, হালকা গোলাপি লিপস্টিক পরে। অবশেষে রবি আর অরণির বিয়ে হয়ে গেল। রবি বাসর ঘরে গিয়ে দেখে ঠিক রবির চাহিদা মতোই নীল শাড়ি, লাল চুড়ি, হালকা গোলাপি লিপস্টিক পরে আছে অরণি। রবি যেতে তাকে পা ধরে সালাম করলো। রবি অরণিকে নিজের বুকে ঠাঁই দিল। পূর্ণতা পেল আরও একটি ভালোবাসার গল্প। রবি চাই এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে। রবি অরণিকে বলল, আজ আমি তোমার 2টা স্বপ্ন পূর্ণ করব। তোমাকে পাওয়াটাও আমার স্বপ্ন। আমি আর কিচ্ছু চাই না। তুমি না বলছো আর কে দেখবে? হ্যাঁ, তোমার দেখা পাওয়া কি এত সহজ? সহজ? আমি তোমাকে অনেকবার বলেছি তুমি তাকে দেখেছো, কিন্তু তুমি বিশ্বাস করোনি। দেখিনি তাই বিশ্বাস করিনি। হ্যাঁ দেখেছো, আমি হলাম আর কে। কি? তুমি আর কে? অবাক হওয়ার কিছু নেই। তুমি আর্কের মতো ক্ষমতা চাইলে আজ তুমি তার বউ, মানে এখন আর্কের মতো ক্ষমতা তোমারও আছে। আমার সব স্বপ্নের মতো লাগছে। সব ব্যাংক আমি হ্যাক করেছি। হ্যাঁ, আমি মিস্টার হ্যাকার। আর কত শখ দেবে? চলো আমরা এই দিনটাকে পুরো বিশ্বের কাছে স্মরণীয় করব। কিভাবে? মিস হ্যাকার আর মিস্টার হ্যাকারের কাজ সাজি দেখে। মানে হ্যাক করে? রবি মুচকি হেসে কম্পিউটারের সামনে বসে পড়ল। বাসরাতে দুজন হ্যাকার এক হলে যা হয় আর কি। অরণি কেবল রবিকে জড়িয়ে ধরে আছে। রবি তার কারসাজি করছে। একটু পরপর রবি অরণিকেও কম্পিউটারের সামনে বসিয়ে দিল। রবি বলেছে কখন কি করবে। রাত 2টা পর্যন্ত কাজ করে দুজন অজু করে নামাজ আদায় করলো। শত হলো বাসরাত। সকালবেলা রবি আর অরণি ঘুম থেকে ওঠে। নিউজে শোনে এক ব্রেকিং নিউজ। একসাথে অনেক দেশের শীর্ষ ব্যাংক হ্যাক করা হয়েছে। তাদের মধ্যে আছে বাংলাদেশ, রাশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, কাতার। সব দেশের হ্যাক করা টাকাগুলোই ওই দেশের সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে হ্যাকার। প্রতিটা দেশের সাইবার টিম এত করেও চেয়েও হ্যাকারের কোনো সূত্র পেল না। রবি আর অরণি নিউজটা শুনে হাসতে হাসতে রুম থেকে বের হয়। সামনেই পড়ে যায় পিচ্চি হ্যাপি। পুরো গল্পটা কেমন হলো জানাবেন। ভুল হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সব গল্পেরই সমাপ্তি থাকে না, কিছু কিছু গল্প অসমাপ্তেই বেশি সুন্দর।